কাঁপুনি দিয়ে যে জ্বর এলো তা তো সবাই ভয় পেয়ে গেল। তায়াং ভাইয়া তো পাগল প্রায়, রাতে গিয়েই ফার্মেসি থেকে ঔষধ দিয়ে এসছে। তারপরেও আমার জ্বর কমার নাম নেই, সাথে বমি ও মাথা ঘোরানো তো আছে। খালামণি তন্নি সবার ভয়ে মুখ শুকিয়ে গেছে। দুটো কম্বল মুড়ি দিয়ে ঠকঠক করে কাঁপছি। আশেপাশের কোনো দিকে হুঁশ নেই। 3বার বমি করা হয়ে গেছে, শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। ভাইয়া জোর করে ঔষধ খাইয়ে দিয়েছিল, সেগুলো বমি করে ফেলে দিয়েছি। এখন যে আমাকে নিয়ে তারা ঢের টেনশনে আছে তা আমি জানি। সময় এখন প্রায় রাত 12টার কাছাকাছি। বোধ শক্তি একটু একটু করে ফিরে আসছে। আমার মনে হচ্ছে আমার শিয়রের পাশে বসে কেউ নিবিড় যত্নে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সেই পরশে কয়েকবার নড়ে চড়ে উঠেছি, কিন্তু চোখ মেলে তাকানোর জো নেই। কপালে হাত রেখে সে জ্বরের তাপমাত্রা চেক করলো। দেয়ালে থাকা ঘড়িটা টিকটিক করে তার উপস্থিতি জানান দিচ্ছে। আমার কানে সেই শব্দটা বাড়ি খাচ্ছে, যা খুবই বিরক্তিকর ও একঘেয়ে। তাতে আমি বেশ কয়েকবার চোখ বুজে মাথা নাড়িয়ে আমার বিরক্তি প্রকাশ করতে এসে ব্যস্ত হয়ে গেল। আমার এক হাত তার হাতের মুঠোয় নিয়ে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, তোমার কি অনেক খারাপ লাগছে টিডি পোকা? বমি করবে এবার? কি হয়েছে বলো আমায়। খারাপ লাগছে অনেক? বড় করে এক নিঃশ্বাস ছেড়ে না চাইতেও চোখ খুললাম। মলিন চোখে পাশ ফিরে তার দিকে তাকালাম। এনজিও সংস্থার চোখেও আমি অসহায়ত্ব দেখতে পেলাম। কিরকম নিঃস্বার্থভাবে সে আকুতি প্রকাশ পাচ্ছে, যার মধ্যে নেই কোনো অভিনয় কিংবা লোক দেখানো। আমি কোনো রকম দম ছেড়ে তাকে বললাম, আমি উঠব। কোনো উঠাউঠি নেই, চুপচাপ শুয়ে থাকো। কোনো কিছু লাগলে আমায় বলো। মাথা নাড়িয়ে বুঝলাম কিছু লাগবে না। তার পরনে কোট প্যান্ট দেখে কিছুটা অবাক হলাম। আমার জানা মতে উনি বেকার, কোনো কাজ করেন না। উনিও তায়াং ভাইয়া দুজনে মিলে পার্টনারশিপে একটা ব্যবসা শুরু করবে বলে শুনেছি। তাই তাকে ফর্মাল গেটআপে দেখে অবাক হওয়ারই কথা। কিন্তু এসব কথা জিজ্ঞেস করতে একটু ইচ্ছে করছে না। আমি ক্ষীণ গলায় জিজ্ঞেস করলাম, বাকি সবাই কোথায়? ওনারা মাত্র খেতে গেল। কেউ যেতে চায়নি, আমি জোর করে পাঠিয়েছি। তাদের বললাম আমি তোমার পাশে বসছি, তারা যেন খাবার খেতে যায়। জানি কারো গলা দিয়ে খাবার নামবে না, তবুও যতটুকু খেতে পারে। তোমার কিছু লাগলে আমাকে বলতে পারো। কিছু লাগবে না। শরীর এখন কেমন লাগছে? ভালো না, সারা শরীর পুড়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ গায়ে আগুন লাগিয়ে দিয়েছে আর মাথাটা ঘুরছে। কি দরকার ছিল বৃষ্টিতে ভেজার? তুমি ইচ্ছে করে অসুখ খেয়ে দাওয়াত করে আনলে। আমি মলিন হেসে তার দিকে তাকালাম। আজও তার অগোছালো চুলগুলো চোখের একপাশে পড়ে আছে। খুব ইচ্ছে করছিল সেগুলো সরিয়ে দিতে, কিন্তু সেটা করার ন্যূনতম শক্তিটুকু আমার শরীরে এখন নেই। থাকলে অবশ্যই ইচ্ছেটা আজ পূরণ করতাম। তাকে খুব অগোছালো ও এলোমেলো লাগছিল, চোখের মধ্যে এক রাশ আকুতি। মনে হচ্ছে কিছু বলতে চাইছে, কিন্তু হাজারো জড়তার ভিড়ে বলে উঠতে পারছে না। আমি চোখ দুটো বন্ধ করে নিলাম। আমার হাতটা এখনো তার হাতের মুঠোয় বন্দি। আমি ফট করে চোখ খুলে সেদিকে তাকালাম। সে ইতস্তত হয়ে আমার হাতটা ছেড়ে উঠে দাঁড়ালো, বিব্রত গলায় বলল, কিছু লাগলে আমায় বলো, আমি এখানেই আছি। আমি জিভা দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে নিলাম। উদ্দেশ্য ছিল উত্তরটা মুখে দিব, কিন্তু তার বলতে পারলাম না, কারণ সে আমার দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে। তার চোখের দিকে তাকিয়ে থাকার মতো ক্ষমতা আমার এখনো হয়নি। দ্রুত চোখ নামিয়ে মাথা নাড়লাম। সে আমার থেকে কিছুটা দূরত্ব রেখে পাশের চেয়ারে বসলো, তবে খুব বেশি দূরত্বেরও নয়। আমি আরো ভালো করে কম্বলগুলোকে জড়িয়ে জুবুথুবু হয়ে ছোট বাচ্চাদের মতো করে শুয়ে রইলাম। শুধু মুখটা একটু বের করে রাখলাম, যাতে নিঃশ্বাস নিতে পারি। এনাজ মোবাইল হাতে নিয়ে বসে আছে। মিনিটে মিনিটে আমার দিকে তাকিয়ে দেখছে আমি কি করছি। অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন আমার পেটে ঘুরপাক খাচ্ছে। ভেবেছিলাম প্রশ্নটা করব না, কিন্তু না করেও থাকতে পারছি না। তাই ভনিতা না করে কম্বলের থেকে কচ্ছপের মতো করে মাথা বের করে জিজ্ঞেস করেই ফেললাম, আপনি কোট প্যান্ট পরে কোথায় গিয়েছিলেন? পৌরসভায় কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করতে। পৌরসভার কাজের সাথে কোট প্যান্টের কি সম্পর্ক তা আমি বুঝলাম না। লাইটের আলোটা চোখে বিচ্ছে, তাই কম্বলটাকে টেনে চোখের ওপর দিয়ে দিলাম। বেশ কিছু সময় পর এনাজ আমার সামনে বসে আবারও এক হাত তার দুই মুঠোর মধ্যে নিয়ে নিচু গলায় আমাকে ডাকলো,
টিডি পোকা, এই টিডি পোকা, হুম। কিছু খাবে? হুম। না খেলে তো আরো বেশি খারাপ লাগবে। উঠে অল্প কিছু খেয়ে নাও, আমি খাইয়ে দিই। হুম। অল্প করে খেয়ে নেবে, না খেয়ে থাকলে আরো বেশি খারাপ লাগবে। বমি করতে করতে মুখ তিতা হয়ে গেছে, এখনো কিছু ভালো লাগছে না। আমাকে খাওয়ার জন্য জোর করবেন না প্লিজ। ভালো লাগছে না বলেই তো খেতে বলছি। প্লিজ কথা বলবেন না, আমার কথা বলতে ইচ্ছে করছে না, একটু চুপ করে থাকুন। এনাজ চুপ হয়ে গেল, আর জোর করলো না। হাত ছেড়ে পূর্বের জায়গায় গিয়ে চুপটি করে বসলো। মাথা ঘোরানোর ফলে শরীর প্রচন্ড দুর্বল লাগছে, কিরকম জানি বমি বমিও লাগছে। একটু পানি খেয়েছিলাম, সেগুলো বোধহয় বের হয়ে যাবে। খালামণি রুমে ঢুকেই এনাজের দিকে প্রশ্ন ছুড়ে দিল। তাকিয়ে দেখার মতো শক্তিও পাচ্ছি না, কিন্তু দুই কানে সবই শুনতে পাচ্ছি। এনাজ বলল, একটু আগে উঠেছিল, উঠে বসতে চাইলে আমি মানা করেছি। কত করে বললাম কিছু খেয়ে নাও, শরীর ভালো লাগবে, শুনলই না। বলে তার কিছু খেতে ইচ্ছে করছে না, আমাকে কথা বলতে নিষেধ করেছে। ওর নাকি কথা বলতে ইচ্ছে করছে না, তাই চুপচাপ ওর পাশে আছি। তুমি কি কিছু খেয়েছো এনাজ? হ্যাঁ, আন্টি 9টার দিকে বন্ধুদের সাথে খাওয়া হয়ে গেছে। তায়াং খেয়েছে? তায়াংকে একটা দানাও মুখে দেওয়াতে পারলাম না, ওর কিছু ভালো লাগছে না বলে খাবেও না। পরিবারের কেউ অসুস্থ হয়ে গেলে ছেলেটা পাগল হয়ে যায়, তখন ওকে দেখে আমারই ভয় হয়। এই বুঝে ছেলেটাও অসুখে পড়ল। নোভার আম্মু আব্বুকে খবর দিয়েছেন? প্রথমে ভেবেছিলাম ওষুধ খাওয়ালে আল্লাহর রহমতে জ্বরটা ছেড়ে যাবে, তাই ওর আম্মু আব্বুকে জানাতে চাইনি। সারা রাত টেনশন করবে, কিন্তু ওষুধ খাওয়াইয়ে তো রাখতে পারছি না, বমি করে ফেলে দিচ্ছে। শরীরের অবস্থাও বেশি ভালো না। কল করে তায়াং ওর অসুস্থতার কথা জানিয়ে দিল। এখন তো তারা টেনশনে শেষ, এত রাতে আসতেও পারবে না, কলের উপর কল করছে। তারা কি আসবে না? ভোরের আলোয় ফুটতেই ওর আম্মু গ্রাম থেকে রওনা দিবে। ওর আব্বু নবাবগঞ্জে আছে, সেখান থেকে চলে আসবে। এখন আল্লাহ আল্লাহ করে মেয়েটা সুস্থ হলেই চলে। আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ নোভা সুস্থ হয়ে যাবে। তন্নি, তায়াং কোথায়? ভাইয়া এক ডাক্তারের সাথে কথা বলছে, ড্রয়িং রুমে আছে। আচ্ছা, আমি সেদিকে যাচ্ছি। আন্টি, আপনার একটু ওর খেয়াল রাখেন। সবাই কতটা ব্যস্ত আমাকে নিয়ে, কিন্তু আমার অসুস্থতার কারণে আমারই কোনো আফসোস নেই। ইচ্ছে করেই তো ডেকে আনলাম, তবে এতটা খারাপ অবস্থা হবে তা ভাবিনি। আব্বু খবর পেয়ে নিশ্চয়ই তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে, আর আম্মুর চোখ দুটো তো ভুলেও আজ বন্ধ হবে না। আমার ছোট বোন ইভাও হয়তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়বে। তন্নি খালামণিও চিন্তা করতে করতে আমার পাশে এক সময় চোখ বন্ধ করে ঘুমিয়ে যাবে, কিন্তু তায়াং ভাইয়া 1 মিনিটের জন্য চোখ বন্ধ করবে না, তা আমার জানা আছে। সেবার যখন আত্মহত্যা করে ভাগ্যের জোরে বেঁচে গেলাম, তখন তায়াং ভাইয়া টানা 3 দিন নির্ঘুম কাটিয়েছে। আমি হসপিটাল থাকাকালীন সকল ফর্মালিটিও পূরণ করেছে। গ্রামে থাকলে আমি আরো অসুস্থ হয়ে যেতে পারি বলে তার কাছে নিয়ে এলো। আমাকে সুস্থ করে আবার স্বাভাবিক করতে পুরো দমে ভাইটাই সাহায্য করেছে। কখনো অতীত নিয়ে একটা কথাও বলেনি, কিংবা সবার মতো শাসন করেনি, ধমকায়নি, শুধু হাত দুটো ধরে বলেছিল, তোর মতো স্ট্রং মেয়েকে দিয়ে এমনটা আশা করিনি। পরের বার যদি এমন কিছু করার চিন্তা করিস, তাহলে নিজের পরিবারের কথাটা একটু ভাবিস। ওপর দিয়েও যতটা কঠিন দেখাক, ভেতরে এর থেকে বেশি নরম। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আমাকে এরকম একটা বড় ভাই দেওয়ার জন্য। নোভা, এই নোভা, নোভা রে, অনেক বেশি খারাপ লাগছে বোন, মাথায় কি পানি দিব? চোখ দুটো সবে মাত্র একটু লেগে এসছিল। তায়াং ভাইয়ের ডাকে তাও ভেস্তে গেল। বিরক্ত মুখে কম্বল মুড়ি দিয়ে অন্য পাশে ঘুরে গেলাম। উঠে অল্প একটু খেয়ে নে, ওষুধ খেতে হবে তো। খাবো না, ডিস্টার্ব করিস না। অল্প একটু খেয়ে ওষুধটা খেয়ে নে, তারপর ঘুমাস। তোকে আমরা কেউ ডিস্টার্ব করবো না। তন্নিও ভাইয়ার সাথে গলা মেলালো। নোফাপু, একটু কষ্ট করে খেয়ে নাও, বেশি খেতে হবে না, 2 লোকমা খাও যাতে ওষুধ খেতে পারো। নোভা ওঠ, আমি খাইয়ে দিব তোকে, মাত্র 2 লোকমা, একটু বেশি নয়। টিডি পোকা, সবাই যখন বলছে তাহলে একটু খেয়ে নাও, না খেলে সুস্থ হবে কি করে? সবার জোরাজোরিতে উঠে বসলাম। তায়াং ভাইয়া ভাতের প্লেট নিয়ে আমার পাশে বসে আছে।
এনাজ ডানে বসেছে আর ভাইয়া বামে। তন্নি দূরে চেয়ারে বসে ঘুমে ঢুলছে, তবুও চোখ টেনে জেগে থাকার চেষ্টা করছে। আমি নিচু স্বরে জিজ্ঞেস করলাম, খালামণি কোথায়? তায়াং ভাইয়া উত্তর দেওয়ার আগে এনাজ বলল, আন্টি তোর আম্মুর সাথে কলে কথা বলছে, তোমার আম্মু তো পারলে এক্ষুনি চলে আসে। তায়াং ভাইয়া ভাত মাখিয়ে মুখের সামনে ধরে বলল। নে হা। আমি ভাইয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম, ভাইয়া আমার একটু খেতে ইচ্ছে করছে না, বমি বমি লাগছে। সামনে থেকে এসব সরা। চেয়েছিলাম সবার জোড়াজুড়িতে একটু খেয়ে নিব, কিন্তু নাকে মাছের গন্ধ পেতেই ভেতর থেকে সব কিছু উল্টে পাল্টে আসতে লাগলো। আমি দ্রুত তায়াং ভাইয়ার হাত এক হাতে সরিয়ে আর এক হাতে মুখ চেপে ধরলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। পেটে যতটুকু ছিল তা সব বের হয়ে গেল। বমি করতে করতে অস্থির হয়ে গেছি, মাথা প্রচণ্ড ঘুরছে, শরীর অনেক দুর্বল লাগছে। তবুও হালকা মাথা উঠিয়ে দেখতে পেলাম এনাজের উপরেই বমি করে বেচারার কোট প্যান্ট ভাসিয়ে দিয়েছি। অপরাধী চোখে তার দিকে তাকিয়ে দেখতে পেলাম তায়াং ভাইয়ার মতো সেও আমাকে নিয়ে ব্যস্ত আছে। তার নতুন কোট প্যান্টের যে 12টা বাজিয়ে দিয়েছি তাতেও তার ভ্রুক্ষেপ নেই। ধীরে ধীরে মনে হচ্ছে শরীরের শক্তিগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে। চোখে মুখে অন্ধকার দেখছি। জ্ঞান হারানোর আগে শুধু এতটুকু মনে আছে যে হালকার ওপর মাথাটা এনাজের কাঁধে হেলিয়ে দিলাম। তারপর কিচ্ছু জানি না। চোখ খুলতেই নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলাম। সারা মাথা ভার হয়ে আছে, হাত নাড়াবার শক্তিও নেই। তাকিয়ে দেখি হাতে ক্যানুলা লাগানো, স্লাইন চলছে, শরীরটা প্রচণ্ড দুর্বল। আমাকে নড়তে দেখে পাশে থেকে কেউ বলে উঠল, এখন কেমন লাগছে নোভা? মলিন চোখে তাকিয়ে দেখি আম্মু শুকনো মুখে আমার দিকে তাকিয়ে আছে। স্মিত হেসে ক্ষীণ গলায় বললাম, একটু ভালো, তবে মাথাটা ভার হয়ে আছে, শরীরে শক্তি পাচ্ছি না। আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে। তোমরা কখন এলে? ভোর 6টার বাস ধরে ইভাকে নিয়ে চলে এলাম। আব্বু আসেনি? তোর আব্বু তো আমাদের আগে চলে এসেছে। ইভা আব্বু কোথায়? বাইরে আছে। বাকি সবাই কোথায়? তোর খালামণি ও তন্নি একটু আগে বাসায় গেল সবার জন্য খাবারের ব্যবস্থা করতে। তোমরা খেয়েছো? সকালে তো না খেয়ে চলে আসছি, নয়তো বাসে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। এখানে আসার পর তোর আব্বু রুটি কলা কিনে আনছিল, সেগুলো খেয়ে পানি খেয়েছি। আম্মু মাথায় হাত বুলাতে লাগলো। আমি আশেপাশে তাকিয়ে তায়াং ভাইয়া ও এনাজকে খুঁজতে লাগলাম। ঠোঁট দুটো কিছু সময় পর পর শুকিয়ে আসছে। জিব্বা দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে আম্মুকে জিজ্ঞেস করলাম, তায়াং ভাইয়া কোথায়? তায়ানের বন্ধু বলল বাসা থেকে ফ্রেশ হয়ে আসবে, গিয়েছে কিনা জানি না। তার বন্ধুও সাথে আছে? হ্যাঁ, ছেলেটা তো সেই রাত থেকে এখানে তায়ানের সাথে সবকিছু সামলাচ্ছে। ও নাকি তোকে কোলে করে হসপিটালে নিয়ে এসেছে। তোর যে অবস্থা ছিল তাতে বাসার সবাই ভয় পেয়ে গেছে। তুই অজ্ঞান হওয়ার পর সেই রাত 12টায় দ্রুত হসপিটালে এনে ভর্তি করছে। তারপর থেকে সবকিছু তো ছেলে দুটোই সামলিয়ে নিচ্ছে।